যদি আমাকে বলেন যে আমার প্রথম প্রায়োরিটি কি হবে, ল অ্যান্ড অর্ডার, দ্বিতীয় প্রায়োরিটি হবে ল অ্যান্ড অর্ডার, আমার তৃতীয় প্রায়োরিটি হবে ল অ্যান্ড অর্ডার এবং তারপরে কর্মসংস্থান। সত্যিকারে এই বক্তার মতো আমরা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে ভাবি কিনা? কোন একটি ঘটনা ঘটলো, আমরা দ্রুত কয়েক মিনিটের মধ্যে অর্থাৎ কয়েক মুহূর্তের মধ্যেই কিন্তু একজন পুলিশ সদস্যকে ওই ঘটনাস্থলে দাবি করি বা প্রত্যাশা করি তিনি যেন ছুমন্তর মানে জাদুর মতো সে ঘটনাস্থলে চলে আসেন। পরবর্তীতে কি হলো না হলো সেটি ভিন্ন প্রসঙ্গ, কিন্তু কোনো ঘটনা ঘটলেই আমরা একেবারে জাদুর মতো জিনের মতো আসলে চাহিদা মাত্র পুলিশ যেন ঘটনাস্থলে এসে পৌঁছায়। আসলে কি সেটি সম্ভব? সম্ভব না, কারণ তার ট্রান্সপোর্ট অর্থাৎ যানবাহনের অপ্রতুলতা রয়েছে, তার যে অবকাঠামোগত সমস্যা সে সমস্যা অধিক। রাজধানীর কথাই যদি ধরি, রাজধানীতে আমরা কোথাও কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিক যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যে সেখানে পৌঁছাবে সেটি আসলে পৌঁছাতে কত সময় প্রয়োজন? কারণ একটা থানা থেকে ঘটনাস্থলে, একটা থানা এরিয়া অনেক বড়, খুব কম থানায় রয়েছে যে একটি থানা, তার ওই থানা এলাকায় অনেকগুলো ক্যাম্প আছে, যাতে কোনো ঘটনা ঘটলে সেখানে ক্যাম্প থেকে যাতে পুলিশ সদস্যরা বা অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষার সঙ্গে যারা যুক্ত তারা যাতে দ্রুত পৌঁছতে পারে, সে যেহেতু থানাতে কিন্তু ক্যাম্পের সংখ্যা অনেক কম, অর্থাৎ অপ্রতুলতা। কিন্তু আমরা সবসময় দাবি করি পুলিশ বা র্যাব কোনো ঘটনা ঘটলে সেখানে গিয়ে যেন পৌঁছায়। সেটি হলো ঘটনা ঘটলে। আচ্ছা, যদি ঘটনা নাও ঘটে, আপনি একটি প্রতিষ্ঠান করবেন, আপনি একটু সিকিউর করবার জন্য সেখানে যদি পুলিশ একটু টহল দিত, আপনি একটা অবকাঠামো করবেন, নিজস্ব একটা বিল্ডিং বানাবেন, আপনি মনে করছেন সেখানে রড সিমেন্ট বা অনেক দামি দামি আপনার জিনিস আছে, আপনি থানা সংশ্লিষ্ট কারোর সঙ্গে যোগাযোগ করে আপনি হয়তো বলবেন যে পুলিশ যদি ওই দিক দিয়ে একটু টহল দিত তাহলে হয়তো আমার রড সিমেন্ট চুরি হতো না। বা আপনি একটা ইন্ডাস্ট্রি করবেন, আপনি ইন্ডাস্ট্রি করার আগে প্রথম শর্ত থাকে সেখানকার আইন শৃঙ্খলা কেমন, কোনো ভেজাল আছে কিনা, চাঁদাবাজের উৎপাত কেমন, স্থানীয় কোনো সন্ত্রাসী আছে কিনা, পুলিশ তাদের কন্ট্রোল করতে পারছে কিনা। এই 7-5 ভেবেই কিন্তু আপনি একটি এলাকায় একটা মিল বা ফ্যাক্টরি করতে যান, যাতে ওই থানার ওসি বা এসপি আমরা যাদের বলি তাদের সঙ্গে যাতে মালিকের একটা সম্পর্ক থাকে, কোনো ঘটনা ঘটলে যাতে দ্রুত সেখানে পৌঁছানো সম্ভব হয় ওই ফ্যাক্টরিতে বা ওই প্রতিষ্ঠানে, বা নির্মাণ সময়তেও সেখানে কিন্তু আনসার বা অন্যান্য আইন শৃঙ্খলার সঙ্গে যারা যুক্ত তাদেরকে আমরা সবসময় প্রত্যাশা করি। একটি মার্ডার হলেও প্রত্যাশা করি, একটি ছিনতাই হলেও প্রত্যাশা করি, একটি অঘটন ঘটলে প্রত্যাশা করি, ঘটনার সময় প্রত্যাশা করি। বিশাল বিয়ে অ্যারেঞ্জমেন্ট করা খুব টাফ, হাজার হাজার মানুষ আসবে, কিন্তু এই এত মানুষের মধ্যে যদি কোনো ঝামেলা হয় তাহলে কি হয়? থানার ওসিকে দাওয়াত দেওয়া হয়, বলে যে আপনি একটু পেট্রোল টিম নিয়ে একটু ঘুরে যান, বা 3-4 জন একজন অফিসার সহ 3-4 জন সিপাহী বা 3-4 জন কনস্টেবলকে একটু দাঁড় করিয়ে রাখেন, একজন এএসআই বা একজন এএসআই সহ। মানে হচ্ছে যে আমরা প্রত্যেকটা সেক্টরে, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা রয়েছে, তাদের প্রয়োজন রয়েছে, সেটি অনস্বীকার্য। যেটি একটু আগে বক্তা বলে গেলেন যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রথমত হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ঠিক থাকতে হবে, দ্বিতীয়ত হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ঠিক থাকতে হবে, তৃতীয়ত ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ঠিক থাকতে হবে। যদি আমাকে বলেন যে আমার প্রথম প্রায়োরিটি কি হবে, ল অ্যান্ড অর্ডার, আমার দ্বিতীয় প্রায়োরিটি হবে ল অ্যান্ড অর্ডার, আমার তৃতীয় প্রায়োরিটি হবে ল অ্যান্ড অর্ডার। তো এবারকার বাজেটে 9,38,000 কোটি টাকার বাজেটে আসলে সেই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে উন্নয়ন করবার জন্য, উন্নতি করবার জন্য, আরও শক্তিশালী করবার জন্য এই 9,38,000 কোটি টাকার মধ্যে আসলে কত টাকা বরাদ্দ হয়েছে? এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যারা কন্ট্রোল করবে সারা দেশে বিভিন্ন বাহিনী, তাদের আগামী অর্থ বছরে উন্নয়ন বরাদ্দ কত জানেন? 2,460 কোটি টাকা থেকে একটু বেশি আর কি, একটু এদিক সেদিক, অর্থাৎ তাদের উন্নয়নে 2,460 কোটি টাকার মতো। এখন আপনাদের কাছে এই বাজেটটা অনেক বড় মনে হতে পারে যে আগামী অর্থ বছরে প্রায় 2,500 কোটি টাকার মতো বরাদ্দ দিল, এতে কি উন্নয়ন সম্ভব না? আপনাদেরকে বলি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে জননিরাপত্তা এবং সেবা সুরক্ষা নামে 2টি বিভাগ রয়েছে। এই 2টি বিভাগের আগামী অর্থ বছরে উন্নয়নের জন্য
যে আমরা ফিরিস্তি দিয়েছি মাত্র 2,460 কোটি টাকা, অর্থাৎ 2,500 কোটি টাকার আশেপাশে। আপনাদের কাছে মনে হতে পারে যে এটি একটু বড় বরাদ্দ। 2,500 কোটি টাকা কি বাড়ির কাছে? এক বছরে খরচ করবে উন্নয়নের জন্য। আপনারা জানেন যে জননিরাপত্তা বিভাগ আবার সেবা সুরক্ষা বিভাগে প্রতিষ্ঠান কতগুলো, আসলে তারা কি কি কাজ করে, আদৌ এই টাকা মানে পারফেক্টলি যথাযথ জায়গায় পৌঁছাবে কি না, বা পৌঁছালেও কতটুকুন আধুনিকায়ন হবে বা সম্ভব, আপনাদেরকে একটু বলি। যেমন জননিরাপত্তা বিভাগে রয়েছে বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ পুলিশ হচ্ছে ইটসেলফ একটা বড় একটা বিভাগ। আপনারা জানেন প্রায় 2,20,000 মতো বাংলাদেশের পুলিশ সদস্য রয়েছে, এবং তাদের যে উন্নয়ন, শারীরিক উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, 5 আগস্টের পরে আপনারা জানেন বাংলাদেশের প্রায় সবগুলো থানাতে এক ধরনের যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় বাংলাদেশের প্রায় 300টির উপর থানাতে যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, গাড়ির ক্ষতিগ্রস্ত হয়েছে, অবকাঠামোগত ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের মেশিনারি চুরি হয়ে গেছে বা লুটপাটের মধ্যে পড়েছে। বাংলাদেশ পুলিশের যে বার্ষিক বরাদ্দ, যে আধুনিকায়নের জন্য, অর্থাৎ চোরকে চেস করা, ছিনতাইকারী বা মাদকদ্রব্য যারা বহন করে বা যারা ব্যবসা করে বা সন্ত্রাসীদের চেস করে ধরা, যেভাবে আধুনিকায়ন করা উচিত বাংলাদেশ পুলিশের, সেটি আসলে তেমনভাবে হচ্ছে না। কিন্তু জননিরাপত্তা বিভাগ এবং সেবা সুরক্ষা বিভাগের প্রথম যে বিভাগটি হচ্ছে সেটি হচ্ছে বাংলাদেশ পুলিশ। সেখানে বাজেট বরাদ্দ কত, সেটা হয়তো বাংলাদেশ পুলিশ যদি চায় তখন পাবে। বিজিবি কত বড় একটা ইনস্টিটিউট, কত বড় একটা প্রতিষ্ঠান, কত বড় একটা দপ্তর, তার বাজেটও কিন্তু এই প্রায় 2,500 কোটি টাকার মধ্যে। বাংলাদেশ পুলিশের বাজেটও কিন্তু এই প্রায় 2,500 কোটি টাকার মধ্যে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বাজেটও কিন্তু এই 2,500 কোটি টাকার মধ্যে। বাংলাদেশ কোস্ট গার্ডের বাজেটও কিন্তু এই 2,500 কোটি টাকার মধ্যে। এনটিএমসি অত্যন্ত আধুনিক একটি প্রতিষ্ঠান জননিরাপত্তা বিভাগের। আমরা জানি এনটিএমসির গুরুত্ব, বিগত সরকারের সময় এনটিএমসিকে কিভাবে ব্যবহার করা হয়েছে আমরা জানি, কিন্তু প্রযুক্তিগত দিক থেকে এনটিএমসি বাংলাদেশের অনেকগুলো টেকনিক্যাল ইনস্টিটিউট হচ্ছে একটু ফাংশনাল বেসিক। এবার আমরা সেবা এবং সুরক্ষাতে আসি। ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স, সেবা সুরক্ষার মধ্যে আমরা কোথাও কোনো ঘটনা ঘটলে, বিশেষ করে অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটলে, আমরা প্রায় মানুষের মুখ থেকে শুনি ফায়ার সার্ভিসের গাড়ি 1 ঘন্টা আসতে দেরি করছে, 2 ঘন্টা আসতে দেরি করছে। তার যে ডেভেলপমেন্ট, ওই প্রায় 2,500 কোটি টাকার মধ্যে কিন্তু ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের বাজেট, উন্নয়ন বাজেট, সেই উন্নয়ন বাজেট রয়েছে। এরপরে কারা অধিদপ্তর, পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, অর্থাৎ প্রায় 10টা প্রতিষ্ঠান এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ 10টা প্রতিষ্ঠানের উন্নয়ন বাজেট মাত্র প্রায় 2,500 কোটি টাকা, যেখানে এক বাংলাদেশ পুলিশেরই লাগে প্রয়োজন। বাংলাদেশ পুলিশের সরকারি অন্যান্য কর্মকর্তারা কিন্তু সপ্তাহে 2 দিন ছুটি পায়, শুক্র এবং শনি। বাংলাদেশ পুলিশ সদস্যরাও কিন্তু সরকারি চাকরি করেন। আপনাদের কি ধারণা তারা বাংলাদেশ পুলিশ সদস্যরা যারা পুলিশে চাকরি করেন সপ্তাহে 2 দিন ছুটি পান, বা 1 দিন পান, বা আদৌ পান কিনা? কিন্তু যখন সরকারি কর্মকর্তারা, অন্যান্য কর্মকর্তারা সুবিধা ভোগ করে, তখন বাংলাদেশ পুলিশ সদস্যরা যারা আসলে ছুটির নামে, যারা খাতা কলমে ছুটি আছে কিন্তু আসলে গোয়ালে নেই, বাস্তবে ভোগ করতে পারে না, কখনো কখনো তাদের একটা লম্বা সময় নিয়ে ছুটি নিতে হয়, অনেকগুলো ছুটি জমা হয়ে যাওয়ার পর। কিন্তু সাপ্তাহিক যে ছুটি, সেই ছুটি আসলে তারা সাধারণত পায় না, কারণ 24/7 তাদের ডিউটি হচ্ছে 24 ঘন্টা। একটা পুলিশ সদস্য 24 ঘন্টায় ডিউটি করতে করতে টায়ার্ড হয়ে যায়, তখন মানুষের সঙ্গে নানান সময় দুর্ব্যবহার করে, মিসবিহেভ করে। আমরা প্রত্যাশা করি তাদের কাছ থেকে, এবং তাদের যে মানোন্নয়ন এবং পুলিশ সদস্য সংখ্যা যে বৃদ্ধি, এই সমস্ত কিছুই কিন্তু উন্নয়ন বাজেটের মধ্যে। অথচ আমরা সার্ভিসটা প্রত্যাশা করি তারা আমাদের সঙ্গে সৎ ব্যবহার করবে, সুন্দর ব্যবহার করবে। যখন পেট্রোল টিম টহল দেয় বাংলাদেশ পুলিশের গাড়িগুলোর দিকে একটু তাকালে দেখবেন যে আসলে বাংলাদেশ পুলিশের অবস্থা কী। হয়তো ওসি বা এসি বা ডিসি বা এডিসি তারা তাদের যে গাড়িতে মুভমেন্ট করে সেই গাড়িগুলো একটু ভালো, কিন্তু যারা আমাদের কোনো ঘটনা ঘটলে দ্রুত পৌঁছে যায় তাদের গাড়ির দিকে একটু তাকাবেন, দেখবেন গাড়ির দিকে তাকানো যায় না। যে গাড়ি যে স্পিডে চলে তার চেয়ে মনে হেঁটে পৌঁছানো খুব সহজ এবং খুব দ্রুত পৌঁছানো যায়, গাড়িগুলোর যে বেহাল দশা।
এই যে প্রায় 2,500 কোটি টাকার বাজেট, এই বাজেটে আসলে সত্যিকার অর্থে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কন্ট্রোল করা মানে আধুনিকায়ন করে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে, প্রত্যেকটা জননিরাপত্তা এবং সেবা সুরক্ষা, এই প্রত্যেকটা বিভাগকে, প্রত্যেকটা ডিপার্টমেন্টকে যদি আমরা উন্নয়ন করতে চাই, তাহলে এই প্রায় 2,500 কোটি টাকা দিয়ে কোনো কাজ হবে না। বিশ্বের অনেক দেশ রয়েছে শুধুমাত্র ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কন্ট্রোল হওয়ার কারণে, আইন প্রয়োগের কারণে, প্রশাসন কঠোর থাকবার কারণে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কারণে, ভয়ের কারণে সে দেশ অত্যন্ত উজ্জ্বল দেশ হিসেবে পরিচিত। যেমন সিঙ্গাপুর, আপনারা সিঙ্গাপুরে গিয়ে কোনো আইন ভাগার কথা চিন্তা করেন, কোথাও পুলিশ পাবেন না, কিন্তু একটা ঘটনা ঘটবেন, দেখবেন যে জাদুর মতো পুলিশ চলে আসছে, প্রত্যেক জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে এবং এমনভাবে কন্ট্রোল করা হয়। কিভাবে করা হয়? সেখানে মানুষ থাকে, মেশিনও থাকে, কিন্তু আমরা শুধুমাত্র মানুষের উপর ডিপেন্ড করি, মেশিনের উপর না। এখন মেশিন অনেক কিছু অনেক সহজ করে দিয়েছে এই আইন শৃঙ্খলাকে কন্ট্রোল করবার জন্য। যেমন আমরা এখন রাজধানীর বিভিন্ন রাস্তাতে যেমন এআই ক্যামেরা যুক্ত করবার কারণে কিছু কিছু জায়গায় ট্রাফিক সিগন্যালে এক ধরনের শৃঙ্খলা ফিরে এসেছে। তো এখন কেন সারা শহর জুড়ে নয়, কেন সারা দেশ জুড়ে নয়, এবং এগুলো করতে যে পরিমাণ অর্থলগ্নি প্রয়োজন, এগুলো হলো ডেভেলপমেন্ট খাত থেকে টাকাটা আসতে হবে। শুধুমাত্র আমি ট্রাফিক বিভাগের কথা বলছি। এখন সারা দেশে যদি ডেভেলপমেন্ট খাতে টাকা ব্যয় করার যদি চিন্তা করা হয়, তাহলে শুধু একটি ডিপার্টমেন্টেই প্রায় 2,500 কোটি টাকার বেশি লাগবে। এখন উন্নয়ন খাতের সমস্ত এই জননিরাপত্তা এবং সুরক্ষা বিভাগের গোটা 10টা প্রতিষ্ঠানের জন্য মাত্র 2,500 কোটি টাকা। আবার আমরা সার্ভিসটাও ভালো চাইব যে পুলিশ আমাদেরকে ভালো সার্ভিস দেবেন, যদিও তাদের মান উন্নয়নের প্রয়োজন নাই। ফায়ার সার্ভিস আমাদের ভালো সার্ভিস দেবেন, যদিও তাদের গাড়ি বা মান উন্নয়নের কোনো প্রয়োজন নাই। আমরা মনে করি আনসার আমাদেরকে ভালো সার্ভিস দিবেন, এপিবিএন দিবেন, র্যাব আমাদেরকে ভালো সার্ভিস দিবেন, যদিও আমাদের গাড়ি বা লোকবল বাড়ানো বা মান উন্নয়নের কোনো প্রয়োজন নাই। আমরা খালি সার্ভিসটা চাইব, কিন্তু উন্নয়নের নামে আমরা বরাদ্দ দেব মাত্র 2,500 কোটি টাকা। কিন্তু বাংলাদেশের আগামী 26-27 অর্থ বছরের গোটা বাজেট কিন্তু 9,38,000 কোটি টাকা, এবং এটি হচ্ছে উন্নয়নের জন্য, দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু যাদেরকে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তারাই আসলে সবচেয়ে বেশি অবহেলিত।